বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এর মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। বিদেশি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে তার এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে আরো বড় প্রশ্নের মুখে ফেলেছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে 17 নভেম্বর ঢাকার একটি হোটেলে ডেনমার্কের মায়োস্ক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 33 বছর মেয়াদী এই চুক্তির নানা তথ্য এখনো প্রকাশ করেনি সরকার। এর প্রেক্ষাপটে কনসেশন চুক্তি আসলে কি, লালদিয়ার চুক্তিতে কি কি আছে, দেশের অর্থনীতির কি লাভ কি ক্ষতি। কনসেশন চুক্তি হয় সরকারি বেসরকারি অংশীদারি প্রকল্পের আওতায় সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে। সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য কোনো টার্মিনাল বা টার্মিনাল নির্মাণের জন্য জমি তুলে দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। টার্মিনাল নির্মাণ বা উন্নয়নে বিনিয়োগ করে বেসরকারি প্রতিষ্ঠান, বিনিময়ে নির্ধারিত সেবার বিনিময়ে মাশুল আদায় করে বেসরকারি প্রতিষ্ঠান। মাশুলের নির্ধারিত অংশ দর কষাকষির মাধ্যমে পায় সরকারি সংস্থা। গড়পড়তা এই চুক্তির মেয়াদ হয় 30 বছর। মেয়াদ শেষে সরকারের হাতে অবকাঠামো তুলে দেয় বেসরকারি প্রতিষ্ঠান। চুক্তির দলিল গোপনীয় কিনা তা নির্ভর করে দুই পক্ষের উপর। বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগের ঝুঁকি নেয় বলে কিছু সুরক্ষা দেয়া হয় ব্যবসার জন্য। এই সুরক্ষা মূলত চুক্তিতে থাকা ব্যবসায়িক বিষয়গুলোর উপর। এজন্য এসব চুক্তির ব্যবসায়িক বিষয় প্রকাশ না করার বাধ্যবাধকতা থাকে। চুক্তির নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ অংশে দেওয়া হয় এই বাধ্যবাধকতা। তবে সব তথ্যই যে প্রকাশ করা যাবে না এমন বাধ্যবাধকতা থাকে না। লালদিয়ার চুক্তিতেও ব্যবসায়িক বিষয় প্রকাশে রয়েছে এনডিএ, অর্থাৎ সব বিষয়েই যে প্রকাশ করা যাবে না তেমন নয়। সরকার চাইলে ব্যবসায়িক বিষয়গুলো ছাড়া অন্য তথ্য প্রকাশ করতে পারে। বিশ্বের নজির হলো কনসেশন চুক্তির মূল দলিল সাধারণত প্রকাশ করা হয় না। ব্যতিক্রম দেখা গেছে ভারতের ক্ষেত্রে। তাদের কনসেশন চুক্তির দলিল প্রকাশ করার নজির রয়েছে। এর বেশিরভাগই নিজ দেশের প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের চুক্তি। বাংলাদেশে লালদিয়ার আগে আওয়ামী লীগ সরকার আমলে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তি হয় সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে। ওই চুক্তির সাধারণ কয়েকটি তথ্য ছাড়া অন্য কিছু প্রকাশ করা হয়নি। লালদিয়ার টার্মিনাল নির্মাণ কাজ শুরুর পূর্বশর্ত নিরাপত্তা, জামানত, ন্যূনতম সেবার মান, মাশুল ক্ষতিপূরণযোগ্য ঘটনা, চুক্তি বাতিল হলে ক্ষতিপূরণ, বিরোধ নিষ্পত্তি, হস্তান্তর ও মালিকানা বদল ইত্যাদি নানা অনুচ্ছেদ রয়েছে। চুক্তির মূল দলিলের সঙ্গে সংযুক্তি বা পরিশিষ্টে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি, আর্থিক, কার্যক্রমগত ও আইনি তথ্যগুলো আলাদা করে বিস্তারিত উল্লেখ করা আছে। লালদিয়ার চুক্তির যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে মূল কনসেশন চুক্তিটি 33 বছরের। এর মধ্যে নির্মাণে 3 বছর এবং বাকি 30 বছর পরিচালনার। শর্ত পূরণ হলে আরো 15 বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। 8 লাখ একক কন্টেইনার ওঠানো নামানো পর্যন্ত প্রতি একক কন্টেইনারে বন্দর কর্তৃপক্ষ $21 করে মাশুল পাবে। আর 8 লাখের বেশি 9 লাখ একক কন্টেইনার ওঠানো নামানো পর্যন্ত প্রতি একক কন্টেইনারের জন্য $23 করে পাবে বন্দর। এই দুটি স্তর ছাড়া আরো একটি স্তর রয়েছে, সেটি হলো 9 লাখের বেশি কন্টেইনার ওঠানো নামানো হলে বন্দরকে আরেকটি স্তরে মাশুল দেবে এপিএম টার্মিনালস। তবে সেই হার কত তা প্রকাশ করা হয়নি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির আওতায় একসঙ্গে 3টি জাহাজ ভেড়ানোর 3 জেটির এই টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি $55 কোটি বা প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষরের পর 250 কোটি টাকা আপফ্রন্ট ফি বা এককালীন ফি পাবে বন্দর। চুক্তির পর পরিচালনার বিভিন্ন ধাপে বিনিয়োগ করতে হবে এপিএম টার্মিনালসকে। এ সময়ে বন্দরের কোনো টাকা খরচ হচ্ছে না। এপিএম টার্মিনালসের ঘোষণা অনুযায়ী তারা $55 কোটি বিনিয়োগ করবে। চুক্তির পর থেকেই এপিএম টার্মিনালসের বিনিয়োগ শুরু হয়েছে। পিপিপি কর্তৃপক্ষ এই চুক্তির জন্য বন্দর কর্তৃপক্ষের হয়ে মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে নিয়োগ দিয়েছে। এজন্য যে খরচ হয়েছে তা পরিশোধ করেছে এপিএম টার্মিনালস। পিপিপি কর্তৃপক্ষ প্রকল্প উন্নয়নের জন্য এপিএম টার্মিনালসের থেকে ফি নিয়েছে।
চুক্তি কার্যকরের পর আপফ্রন্ট ফির 50% দিতে হবে এপিএম টার্মিনালসকে। এরপর টার্মিনালের নকশা প্রণয়ন, নির্মাণ, যন্ত্রপাতি সংশোধনে ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে অপারেটরকে। টার্মিনাল চালু হলে কন্টেইনার প্রতি আয় ভাগাভাগি শুরু হবে। গড়ে 8 লাখ একক কন্টেইনার ধরে 30 বছরে 2,40 লাখ একক কন্টেইনার ওঠানো নামানো হতে পারে। এতে বন্দরের আয় হতে পারে $50,40 লাখ। এর বাইরে বহির্নগরে জাহাজ আসার পর থেকে টার্মিনালে ফেরানো পর্যন্ত যত মাশুল আছে তা পাবে বন্দর। এখানে নতুন মাশুলের হিসাবে ফিডার জাহাজের প্রতি $19,000 থেকে $20,000 আয় হয় বন্দরের। একসঙ্গে 3টি জাহাজ ভেরানো হলে বছরে অন্তত 300 জাহাজ ভেরানো সম্ভব। তাতে বছরে $7 লাখ হিসেবে 30 বছরে আয় হতে পারে সম্ভাব্য $18 কোটি। জাহাজের সংখ্যা কম বেশি হলে আয়ও কম বেশি হতে পারে। আপফ্রন্ট ফিও যুক্ত হবে। তাতে সব মিলিয়ে বন্দরের আয় 30 বছরে $70 কোটি ছাড়িয়ে যাবে। মেয়াদ শেষে বন্দর কর্তৃপক্ষ লালদিয়ার টার্মিনাল অবকাঠামো সহ ফেরত পাবে। এপিএম টার্মিনালসে বিনিয়োগ উঠে আসতে শুরু করবে বাণিজ্যিক পরিচালন কার্যক্রম শুরুর পর। প্রথম 3 বছরে তারা আয়ের মুখ দেখবে না। জাহাজ থেকে কন্টেইনার নামানো বা ওঠানো শুরুর পর তাদের আয় শুরু হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেইনার পণ্যের 99% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চাহিদার তুলনায় ঘাটতির কারণে কন্টেইনার পরিবহন বাড়লে জট নিয়মিত ঘটনা চট্টগ্রাম বন্দরে। লালদিয়া টার্মিনালের আগে অর্থাৎ 2030 সালের আগে নতুন কোনো টার্মিনাল নির্মাণ হবে না। চাহিদা বাড়তে থাকলে সামনে জটও বাড়বে। ফলে নতুন টার্মিনাল নির্মাণের বিকল্প নেই। টার্মিনাল নির্মাণে যত দেরি হবে ততই বৈদেশিক বাণিজ্যে জটিলতা বাড়বে। বন্দরের চালু টার্মিনাল, বিশেষ করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হলে নতুন করে খুব বেশি সক্ষমতা বাড়বে না। তবে লালদিয়া চালু হলে বছরে 8 লাখ একক কন্টেইনার পরিবহনের সক্ষমতা যুক্ত হবে, যা কন্টেইনার পরিবহনের তীব্র চাহিদার যে ঘাটতি রয়েছে তা মেটাতে পারে। কন্টেইনারে মূলত রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি ও প্রস্তুত পণ্য রপ্তানি হয়। এসব পণ্য পরিবহনের কার্যক্রম যত দ্রুত হবে তত সুবিধা পাবে রপ্তানিকারকরা। শুধু রপ্তানির উদাহরণ দেওয়া যাক। এনবিআরের হিসাবে গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়েছে $4,226 কোটি পণ্য। এই পণ্যের 1/4 রপ্তানি হবে লালদিয়া টার্মিনাল ব্যবহার করে। অর্থাৎ আয়ের চেয়ে বৈদেশিক বাণিজ্যকে গতিশীল করলে তা হবে সবচেয়ে বড় সুবিধা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাম্প ট্যারিফ, আসন্ন এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সহ বৈদেশিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও দেশি বিদেশি বিনিয়োগ দরকার। বিনিয়োগের চুক্তিগুলো স্বচ্ছতার সঙ্গে করতে হবে। বিনিয়োগের শর্ত সম্পর্কে পরিষ্কার ধারণা জনসাধারণ ও দেশি বিশেষজ্ঞদের জানাতে হবে। আবার কন্টেইনার টার্মিনালে বাংলাদেশের যারা কাজ করবেন তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার পাশাপাশি মোস্তাফিজুর রহমান বলেন, প্রযুক্তি হস্তান্তর শেষে যাতে দেশীয় অপারেটররা টার্মিনাল পরিচালনা করতে পারে সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংকটময় মুহূর্তে যে কোনো সন্তানের মতো মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে। তবে দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়। 29 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 9:45টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসক ও দলীয় সূত্র জানিয়েছে। দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। অনেকেই মনে করছেন, মায়ের পরিস্থিতিতে তারেক রহমান দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন। এমন প্রেক্ষাপটে তিনি আজকের পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ফেসবুক পোস্টে তারেক রহমান খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবার দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি লেখেন, দেশের বিভিন্ন স্তরের মানুষ যেমন দোয়া করছেন, তেমনি প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসকেরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি একাধিক বন্ধুপ্রতিম রাষ্ট্র উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। জিয়া পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি দেশবাসীর দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান লেখেন,
এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক বাস্তবতা সংবেদনশীল হওয়ায় বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি অনুকূলে এলেই তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবং তিনি দেশে ফিরতে পারবেন। খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া অব্যাহত রাখার জন্য আবারও অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে হাসপাতালে আছেন তিনি। শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এর কিছুক্ষণ পরেই অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। এমন পরিস্থিতিতে তার মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সে বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে তিনি উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে। গত রোববার হাসপাতালে নেওয়ার পর একই সাথে হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণের কথা জানিয়েছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। পরে বিএনপি থেকে শুক্রবার গভীর রাতে জানানো হয়েছে যে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে রেখে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিসেস জিয়ার অবস্থা সংকটময় জানানোর পর থেকে দলের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর মিস্টার আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, গত দুদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা বলেছেন যে তার অবস্থা সংকটাপন্ন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। মূলত ওই ঘটনার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা গেছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সরকারের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। খালেদা জিয়া বহু বছর ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটেও চিকিৎসা নিতে হয়েছিল। এরপর 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। তখনও তিনি মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছিল। এর আগে থেকেই তার হার্টে 3টি ব্লক ছিল। আগে একটি রিংও পড়ানো হয়েছিল। এছাড়া 2024 সালের জুনে পোর্টোসিস্টেমেটিক অ্যানাস্টোমেসির মাধ্যমে খালেদা জিয়ার লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এনে। আওয়ামী লীগ আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের অগাস্টে গণ অভ্যুত্থানের জের ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার সব দণ্ড মওকুফ করা হয়। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে, তবুও স্থবির দেশটির পেঁয়াজ রপ্তানি। এই অবস্থার মূল কারণ, পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে প্রতিবেশী বাংলাদেশ। ভারতীয় পেঁয়াজের বিকল্প হিসেবে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে। এই পরিবর্তন শুরু হয়েছে মূলত দিল্লি বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় 1/3 গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত 8 মাসে ভারত থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে ঢাকা, যদিও ঢাকার বাজারে পেঁয়াজের দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এদিকে গত 1 বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে সৌদি আরবও। ভারতের রপ্তানিকারকরা সতর্ক করে বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হয়ে যাচ্ছে, আর সেই বীজই স্বাবলম্বী হতে সাহায্য করছে ভারতের পেঁয়াজের ক্রেতাদের। হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা HPEA এর সাবেক প্রধান ও অভিজ্ঞ পেঁয়াজ রপ্তানিকারক অজিত শাহ বলেন, আমরা গুণমানের জন্য অতিরিক্ত দাম দিতে পারতাম। যখন আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না, তখন আমাদের গ্রাহকেরা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। এখন ভারতীয় পেঁয়াজের ক্রেতারা আর গুণমান তুলনা করে না, তারা আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে।
ভারত 2023 সালের আগস্ট থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আগে 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাস এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য মোদী সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। আর এতে ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল দেশের বাজারগুলোয় বেড়ে যায় পেঁয়াজের দাম। 2020 সালে ঘন ঘন পেঁয়াজ রপ্তানির নীতি পরিবর্তনের বিষয়টি নিয়ে ভারতকে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল তৎকালীন বাংলাদেশ সরকার। এদিকে বর্তমান সরকার কৃষকদের সুরক্ষা এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি করছে না। 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ আমদানি করেছিল বাংলাদেশ। ওই অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 17,17,000 টন। অর্থাৎ ওই সময় বাংলাদেশের আমদানি ভারতের মোট রপ্তানির প্রায় 42% সমান ছিল। তবে 2025-26 অর্থ বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। কেন্দ্রীয় সরকার মনে করছে ঢাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে কম আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তবে রপ্তানিকারকেরা বলছেন ভারতের ঘন ঘন পরিবর্তিত রপ্তানির নীতি মূল কারণ। এর ফলে ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলো অন্য দেশ থেকে পেঁয়াজ কেনার পথ বেছে নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতাকে হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজে স্বাবলম্বী হতেও শুরু করেছে। রপ্তানিকারকরা বলছেন প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না সৌদি আরব। সরকার যখন রপ্তানিকারকদের কাছে এর কারণ জানতে চায় তখন তারা জানায় ভারতীয় রপ্তানিকারকদের আমদানি অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। HPEA সরকারকে জানিয়েছে ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনছে সৌদি আরবের ব্যবসায়ীরা। এছাড়া স্থানীয়ভাবেও পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন তারা। এমনকি চীন থেকে পেঁয়াজ না পেলে বিকল্প হিসেবে ভারতীয় পেঁয়াজ কেনেন ফিলিপাইনের ব্যবসায়ীরা। পুরনো দ্বন্দ্ব ভুলে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল ভারত ও চীন। কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্ক ছিল তুলনামূলক শান্ত, কিন্তু হঠাৎ করেই দিল্লি ও বেইজিং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবারে কারণ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের এক নারীকে চীনের বিমানবন্দরে হয়রানির অভিযোগ। চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড দাবি করে বহুদিন ধরেই। তারা অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত বা জাংনান নামে ডেকে থাকে। এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছে। 21শে নভেম্বর ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জাপান যাচ্ছিলেন যুক্তরাজ্যে বসবাসকারী প্রেমা ওয়াংজম থংডক। পথে 3 ঘন্টার ট্রানজিটে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। থংডকের অভিযোগ, তার জন্মস্থান অরুণাচল প্রদেশ হওয়ার কারণে বিমানবন্দরের কর্মকর্তারা তাকে আটক করে 18 ঘন্টা হয়রানি করেছিলেন। থংডক বলেন, যখন বিমানবন্দরের কর্মকর্তারা আমাকে আটক করে নিয়ে যাচ্ছিলেন আমি জানতে চেয়েছিলাম কেন এরকম করা হচ্ছে। জবাবে তারা বলল, অরুণাচল প্রদেশে জন্ম হওয়ায় আমার ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কর্মকর্তারা দাবি করেন অরুণাচল প্রদেশ চীনের অংশ। আমি অবশ্যই এই দাবির সরাসরি প্রতিবাদ জানাই। থংডকের ভাষ্য অনুযায়ী চীনা কর্মকর্তাদের বাধার মুখে যুক্তরাজ্যে থাকা তার এক বন্ধু সাহায্যের হাত বাড়ান। এক পর্যায়ে তিনি সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। পরে কনসুলেটের কর্মকর্তারা তাকে একটি ফ্লাইটে করে সাংহাই ছাড়তে সহায়তা করেন। 2005 সালে অরুণাচল প্রদেশ থেকে চীনে আগত লোকদের জন্য স্ট্যাপলড ভিসার নীতি চালু করে বেইজিং। ভারতের অন্যান্য অঞ্চলের নাগরিকদের পাসপোর্টে সরাসরি স্ট্যাম্প করা ভিসা দিয়ে থাকে চীন। চীনের যুক্তি অনুযায়ী তারা অরুণাচল প্রদেশের লোকদের সাধারণ ভিসা দিতে পারছে না, কারণ তারা প্রথমেই তাদের চীনা নাগরিক হিসেবে বিবেচনা করে। কিন্তু ভারত চীনের এই নীতি কখনোই মেনে নেয়নি। 2013 সালে অরুণাচল প্রদেশের 2 তীরন্দাজকে যুব বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পূর্ব চীনের অক্সিতে যাওয়ার জন্য স্ট্যাপলড ভিসা দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সরকার তাদের সেই যাত্রা আটকে দেয়। 2023 সালের জুলাই মাসে অরুণাচল প্রদেশের 3 অ্যাথলিটকে চীনের চেংদুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের জন্য স্ট্যাপলড ভিসা দেওয়া হয়েছিল। ফলস্বরূপ পুরো ভারতীয় উশু দল সেই গেমসে অংশ নিতে পারেনি। একই বছরের সেপ্টেম্বরে সেই 3 অ্যাথলিট হাংজু এশিয়ান গেমসে অংশ নিতে পারেনি একই জটিলতায়।
ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিবাদ স্বরূপ গেমসের উদ্বোধনের জন্য হাংজু সফর বাতিল করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব চলছিল। 1914 সালের মার্চে সিমলা কনভেনশনের সময় প্রতিষ্ঠিত হয় ম্যাকমোহন লাইন। তিব্বত, চীন এবং ব্রিটিশদের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে এই লাইন তৈরি হলেও চীন তা মেনে নেয়নি। চীনের আপত্তির পরও তিব্বতের সঙ্গে ভারতবর্ষের একটি সীমানা তৈরি হয়। 1951 সালে তিব্বত দখলের পর পুরনো কিছু মানচিত্র তুলে ধরেছে। সেখানে ম্যাকমোহন লাইনের দক্ষিণের ভূখণ্ডগুলো চীনের অংশ বলে উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত। তখন থেকে ম্যাকমোহন লাইনকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বলে বিবেচনা করে আসছে দিল্লি। দশকের পর দশক ধরে অরুণাচল প্রদেশে তাওয়াং নামে পরিচিত একটি অংশকে নিজেদের বলে দাবি করত চীন। তবে সাম্প্রতিক বছরগুলোয় পুরো রাজ্যটিকেই নিজেদের বলে দাবি করছে দেশটি। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির শিগুর সেন্টার ফর এশিয়ান স্টাডিজের গবেষক রাজ ভার্মা বলেন, 2012 সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই মূলত উত্তেজনাটা বেড়েছে। উনি এক বিন্দু মাটিও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন কঠোর অবস্থানের কারণে সামনের দিনগুলোতে এই সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন হবে। সাংহাই বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী নারী থাংডককে হয়রানির অভিযোগের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, জাংনান চীনের ভূখণ্ড। ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠা করা অরুণাচল প্রদেশের স্বীকৃতি কখনোই দেয়নি চীন। থাংডকের সঙ্গে চীনের আইন ও নিয়মনীতি মেনে আচরণ করা হয়েছে বলেও জানান তিনি। চীনের এই প্রক্রিয়ার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ, আর এটি একটি সুস্পষ্ট সত্য। চীন যতই তা অস্বীকার করুক না কেন, এ বাস্তবতা পরিবর্তন হবে না। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে নতুন কৌশল নিয়েছে রাশিয়া। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার CREA নামক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমন বার্তা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভাঙতে রুশ তেলবাহী জাহাজগুলো ভুয়া পতাকা ব্যবহার করছে। একে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তায় বড় ধরনের উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের প্রথম 9 মাসে 113টি রুশ জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করেছে। এসব জাহাজে পরিবহন করা হয়েছে প্রায় 11 মিলিয়ন টন তেল, যার মূল্য 4.7 বিলিয়ন ইউরোর বেশি। গবেষক লুক উইকেন্ডেন বলেন, ভুয়া পতাকা ব্যবহারকারী রুশ ট্যাঙ্কারের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু সেপ্টেম্বর মাসেই ড্যানিশ প্রণালী দিয়ে ভুয়া পতাকা বহনকারী জাহাজ 1.4 বিলিয়ন ইউরো মূল্যের তেল ও তেলজাত পণ্য পরিবহন করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই এই জাহাজগুলোতে নিষিদ্ধ পণ্য, বিশেষ করে তেল পরিবহনে ব্যবহার করে আসছে। জাতিসংঘের সাগর আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় চলাচলের জন্য প্রতিটি জাহাজের বৈধ পতাকা থাকা বাধ্যতামূলক। তবে কোনো দেশ চাইলে বিদেশি জাহাজগুলোকে তার নাগরিকত্ব দিতে পারে এবং নিজেদের পতাকা ব্যবহারের অনুমতি দিতে পারে। এছাড়া বিশ্বের কিছু দেশ বিদেশি জাহাজের জন্য উন্মুক্ত নিবন্ধন বা ওপেন রেজিস্ট্রির সুবিধা দিয়ে থাকে। কম খরচ, কম নিয়মকানুন ও দ্রুত নিবন্ধনের সুযোগ থাকায় অনেক জাহাজ মালিক এই পদ্ধতি বেছে নেন। আর এই ব্যবস্থার সুযোগ নিয়ে রাশিয়ার নিষিদ্ধ জাহাজগুলো সহজে পতাকা বদলে ফেলছে এবং নিষেধাজ্ঞা ভেঙে তেল পরিবহন করছে। CREA জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 96টি নিষেধাজ্ঞার আওতাভুক্ত রুশ জাহাজ অন্তত একবার হলেও ভুয়া পতাকা ব্যবহার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের 6 মাসের মধ্যেই 85টি জাহাজ কমপক্ষে 2 বার এই পতাকা পরিবর্তন করেছে। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের আগে যেসব পতাকা নিবন্ধনকারী সংস্থার বহরে খুব কম রুশ জাহাজ ছিল, গত সেপ্টেম্বরে দেখা গেছে সেই সংস্থাগুলোর প্রতিটিতে 10টিরও বেশি রুশ জাহাজ যুক্ত হয়েছে। এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে 162তে। গবেষক বৈভব রাঘুনন্দন বলেন, রুশ জাহাজগুলোর মালিকানা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর পতাকা এবং দুর্বল নিয়মকানুনের সুযোগ নিয়ে বিভিন্ন দেশে তেল পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পতাকা নিবন্ধন সংক্রান্ত নিয়ম কঠোর ও আধুনিকভাবে সংস্কার করা জরুরি, যাতে ভুয়া পতাকা ব্যবহার করে তেল পরিবহন বন্ধ করা যায়।
তথ্য সংগ্রহে CREA ব্যবহার করেছে অ্যাকোয়াসিস নামের সামুদ্রিক নিরাপত্তা প্ল্যাটফর্ম এবং IMO এর গ্লোবাল ইন্টিগ্রেটেড শিপিং ইনফরমেশন সিস্টেম GSIS এর ডেটা। সংস্থাটি বলছে এসব তথ্য মিলিয়ে রাশিয়ার ছায়া নৌবহরের কার্যক্রমের পূর্ণ চিত্র আরও স্পষ্ট হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটি এর সিনিয়র ফেলো র্যাচেল জিওম্বা বলেন,